অভয় খুনের বিচার চেয়ে নতুন তদন্তের আবেদন, নতুন করে মামলা দায়েরেরও আবেদন করা হয়েছে। অভয়ের বাবা মায়ের আবেদন মুলতবি 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করলো হাইকোর্ট। আরও একবার জানাই, 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করলো হাইকোর্ট। আর এই ঘটনায় সুপ্রিম কোর্টে আবেদন, তাই আপাতত স্থগিত রাখা হোক মামলা। আদালতে আবেদন অভয়ের পরিবারের। 5ই ফেব্রুয়ারি মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের সামনে রাখছি। অভয় খুনের বিচার চেয়ে নতুন তদন্তের আবেদন, নতুন করে মামলা দায়েরের আবেদন। অভয়ের বাবা মায়ের আবেদন মুলতবি 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করল হাইকোর্ট। আর এই ঘটনায় সুপ্রিম কোর্টে আবেদন, তাই আপাতত স্থগিত রাখা হোক এই মামলা। আদালতে আবেদন অভয়ের পরিবারের। 5ই ফেব্রুয়ারি মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপনারা জানেন ইতিমধ্যেই 18 তারিখে মূলত এই অভয় খুনের ঘটনার যে রায়দান করার কথা, সেই রায়দানের আগেই কার্যত বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং বিভিন্ন মহলের মধ্যে অন্যতম অভয়ের পরিবারের তরফ থেকেও কার্যত বারংবার প্রশ্ন করা হয়েছিল তদন্ত নিয়ে। এবং এই বিষয়টাকে সামনে রেখেই এই মুহূর্তে পাওয়া খবর, অভয় খুনের বিচার চেয়ে নতুন তদন্তের আবেদন, নতুন করে মামলা দায়েরের আবেদন। অভয়ের বাবা মায়ের আবেদনে মুলতবি 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করল কলকাতা হাইকোর্ট। এবং এই ঘটনায় সুপ্রিম কোর্টে আবেদন, তাই আপাতত এই স্থগিত রাখা হোক মামলা। আদালতে আবেদন অভয়ের পরিবারের তরফ থেকে করা হয়েছে। 5ই ফেব্রুয়ারি মামলা শুনবেন বলে জানতে পারা গিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অর্থাৎ 5ই ফেব্রুয়ারি মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মুহূর্তের বড় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করলো হাইকোর্টে অভয়ের বাবা মায়ের আবেদনে মুলতবি এবং নতুন করে মামলা দায়েরেরও আবেদন। অভয় খুনের বিচার চেয়ে নতুন তদন্তের আবেদন করা হয়েছে এবং নতুন করে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। যেখানে আপনারা জানেন ইতিমধ্যেই যে 18 তারিখেই অভয়ের যে মামলা চলছিল, খুনের মামলা, নৃশংসভাবে হত্যা লীলা, 9ই আগস্টের ঘটনা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল। এবং তারপর থেকে যেভাবে প্রতিবাদের আঁচ গোটা রাজ্য ছাড়িয়ে গোটা দেশ, এমনকি গোটা বিদেশের বিভিন্ন কোণা থেকে পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস বলে বিচারের দাবিতে মানুষ পথে নেমেছিলেন। সেই ঘটনার তদন্ত চলছিল এবং তদন্ত শেষ হওয়ার পর 18 তারিখে রায়দান হওয়ার কথা। আর এরই মধ্যে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হলো হাইকোর্টে। আর এই ঘটনায় সুপ্রিম কোর্টে আবেদন, তাই আপাতত স্থগিত রাখা হোক এই মামলা। আদালতে আবেদন অভয়ের পরিবারের। আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশের তল্লাশি নামে বাড়িতে তাণ্ডবের অভিযোগ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার এবং আশফাকুল্লাহকে নোটিশ মেডিকেলে কাউন্সিলের 7 দিনের মধ্যে তলব জুনিয়র চিকিৎসককে। আশফাকুল্লাহ নাইয়াকে নোটিশে পাঠানো হয়েছে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। 7 দিনের মধ্যে তলব করা হয়েছে জুনিয়র এই চিকিৎসককে। পিজিটি শেষের আগেই প্রাইভেটে প্র্যাকটিসের অভিযোগ উঠছে আশফাকুল্লাহর বিরুদ্ধে এবং সেই আশফাকুল্লাহ নাইয়াকে নোটিশ পাঠানো হয়। প্রথম সারির আন্দোলনকারী এই আশফাকুল্লাহ নাইয়া, তার বাড়িতেই চিঠি পাঠানো হয়েছে, নোটিশ পাঠিয়েছে মেডিকেল কাউন্সিল। 7 দিনের মধ্যে তলব করা হয়েছে জুনিয়র চিকিৎসককে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পিজিটি শেষের আগেই নাকি প্রাইভেটে প্র্যাকটিসে সারছিল সে এবং এই অভিযোগকে সামনে রেখেই তাকে তলব করা হয়। 7 দিনের মধ্যে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে জুনিয়র এই চিকিৎসককে। আশফাকুল্লাহর বিরুদ্ধে অভিযোগ WBJDA অর্থাৎ মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এই নোটিশ গিয়েছে আশফাকুল্লাহ নাইয়ার কাছে। অভিযোগ জুনিয়র চিকিৎসক তিনি নাকি পিজিটি শেষের আগেই প্রাইভেট প্র্যাকটিস করছিলেন এবং সেই অভিযোগে এই নোটিশ। আর এই নোটিশের সংক্রান্ত বিষয় নিয়ে আরো একটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করি। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসক তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আশফাকুল্লাহ নাইয়া। অভিযোগটা তাহলে কি উঠে আসছে? আপনার কাছে নোটিশ গিয়েছে, আপনি রিসিভ করেছেন? না, কোনো নোটিশ আমার কাছে পৌঁছায়নি, আমি রিসিভ করিনি। আর 2 নম্বর কথা, যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ যথাযথ ভুল অভিযোগ। যাই হোক, সেই অভিযোগটা তো আমি মেডিকেল কাউন্সিলে আমার যেভাবে সিডিএ হোক, এজেন্সি হোক গিয়ে জানাবো, সে পরের কথা। কিন্তু একটা নোটিশ দেওয়ার জন্য এবং 40 জন পুলিশ বাড়িতে গিয়ে 4-5টা পুলিশ কার নিয়ে হুডা বাজিয়ে এইসব, এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? এখানে একটু স্পষ্ট করে আপনার কাছে, মূলত আপনি বলছেন পুলিশ আধিকারিকরা তারা গিয়েছিলেন, কিন্তু নোটিশ আপনার হাতে কি দেওয়া হয়েছিল? আরে আমি তো আরজি করে ডিউটি করছি, এখান থেকে বিধাননগর পুলিশ গিয়েছে শুনলাম মিডিয়া বন্ধুদের মাধ্যমে। বিধাননগর থেকে আরজি কর কাছে নাকি বিধাননগর থেকে কাকদ্বীপ কাছে? যেখানে 5 কিলোমিটারের মধ্যে আপনি দেখা করে নোটিশ দিতে পারেন, সেখানে আপনি 40 জন পুলিশ নিয়ে আপনি চলে যাচ্ছেন কাকদ্বীপে এখান থেকে। এটা কি ধরনের হ্যারাসমেন্ট করতে চাইছেন আপনি? আমি তো এখানে দাঁড়িয়ে আছি সশরীরে, সেখানে আপনি একটা ভয় দেখানোর প্রচেষ্টা করছেন। কারণ আমি সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে কথা বলছি, আমি রেপ মার্ডার নিয়ে কথা বলছি।
তো এই ধরনের কথা বলা বন্ধ করতে পারবে না ভয় দেখিয়ে। একটা কাজ করুন, এখানে এসে আমি দাঁড়িয়ে আছি, পুলিশের বন্দুক নিয়ে এসে আমাকে শুট করে দিয়ে চলে যান, তাহলে আর কেউ কথা বলবে না। এটাই সবচেয়ে ইজি হবে, অত দূর গিয়ে হ্যারাসমেন্ট করে কোনো লাভ নেই। তাহলে যে অভিযোগটা উঠছে পিজিটি শেষের আগেই নাকি প্রাইভেটে আপনি প্র্যাকটিস করছিলেন, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, শুধুমাত্র আপনাকে হেনস্থা করাই মূল উদ্দেশ্য? আরে ওটা কি ধরনের অভিযোগ? কে কোথায় একটা পেশেন্ট দেখেছে, এটা কোনো অভিযোগের জায়গায়? এর জন্য 40 জন পুলিশের, পৃথিবীতে এরকম ঘটনা আপনারা শুনেছেন যে একজন পেশেন্ট দেখার জন্য 40 জন পুলিশ গিয়ে খোঁজ নিচ্ছে? পেশেন্টই তো দেখেছি রে বাবা, তাও ফ্রি ট্রিটমেন্ট করেছি, বলছি তো। এসব ফালতু জিনিস আমি এখন মাথা ঘামাচ্ছি না, আমি এটা মাথা ঘামাচ্ছি বিগার অ্যাসপেক্ট, যেটা সাধারণ মানুষের জন্য বলার তো কারো থাকতে হবে রে বাবা। সেই জায়গাটা আমি একটু বলার জন্য চেষ্টা করছি, আমাকে এরকম হ্যারাসমেন্টের জায়গা হচ্ছে। ওটাই আমি বলছি যে আপনি কোনো পদক্ষেপ কি নেবেন? অবশ্যই যা যা পদক্ষেপ নেব। কে পুলিশ, কার এত ক্ষমতা হয়েছে আমি দেখবো, কার ক্ষমতা বলে ওরা গিয়ে এগুলো করছে সেগুলোও দেখবো। বেঁচে তো আছি, যদি মনে করেন যে আমার আওয়াজটাকে বন্ধ করতে চান, তাহলে আমি আবার বলছি, পুলিশ এখানে 100টা পুলিশ দরকার নেই, একজন পুলিশ আসুন, বন্দুক নিয়ে আমাকে শুট করে দিয়ে চলে যান। বেশ, ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে ছিলেন আসফাকুল্লাহ নাইয়া, এবং তার কাছে একেবারে স্পষ্ট বক্তব্য, তাকে শুধুমাত্র হেনস্থা করবার জন্যই বাড়িতে পুলিশ পাঠানো হয়, কিন্তু কোনো নোটিশে তার হাতে পৌঁছয়নি, অর্থাৎ তিনি কোনো নোটিশ পাননি, একেবারে স্পষ্ট করলেন রিপাবলিক বাংলাকে তিনি। কেন্দ্র দোষারোপ করছে রাজ্যকে, রাজ্য দোষারোপ করছে কেন্দ্রকে। কারা কিভাবে এত অনায়াসে জাল পরিচয়পত্র, শংসাপত্র একটা ফিক্সড রেট বানিয়ে জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে, রাজ্য সরকার তার দায় অস্বীকার করতে পারে? এত কিছু তো হতোই না যদি বর্ডারে আটকে দেওয়া যেত এদেরকে। বিএসএফ করছেটা কি? কেন এখানে আগ বাড়িয়ে কেন্দ্রের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এই রাজ্য সরকারের এই পরিস্থিতিটা বন্ধ করার কোনো সদিচ্ছাই নেই। এইখানে দাঁড়িয়ে কিন্তু সাধারণ জনগণের উপর একটা দায়িত্ব আসে। জনগণকে কাজ করে তুলতে পারেন না। কেন্দ্র রাজ্য বল ঠেলাঠেলি চলছে, আরে আমরা কোথায় যাব?